গভীর সমুদ্রে আজ থেকে প্রায় ৫০০ বছর আগে হারিয়ে যায় দুটো জাহাজ। আর সেই জাহাজগুলোর ভেতর ছিল এত পরিমাণে সোনা যেটার মূল্য আজকের দিনের বিলিয়ন বিলিয়ন ডলার। শত শত বছর ধরে অনেকেই এই গুপ্তধন খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউ কোনোদিন সফল হতে পারেনি। তবে এবার দুজন ট্রেজার হান্টার এই অসম্ভব মিশনে নামে, যেখানে তাদের সামনে আসতে থাকে একের পর এক প্রাণঘাতী বিপদ। তবে সবচেয়ে বড় সমস্যা হলো এই দুজন নিজেরাই একে অপরকে পুরোপুরি বিশ্বাস করে না। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২২ সালে রিলিজ হওয়া আনচার্টেড মুভিটি, যা আমার পছন্দের মুভিগুলোর মধ্যে অন্যতম। তো আমি সামিয়া আছি তোমাদের সাথে। তাহলে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভি শুরু হয় একদম মাঝ আকাশে। ন্যাথন নামের এক তরুণ অজ্ঞান অবস্থায় একটা কার্গো বিমান থেকে ঝুলে আছে। তার পা আটকে আছে বিমান থেকে ঝুলে থাকা একটা বক্সের গায়ে, আর এরকম অনেকগুলো বক্স রশি বাঁধা অবস্থায় প্লেনের বাইরে দুলছে। জ্ঞান ফেরার পর ন্যাথন বুঝতে পারে সে আসলে হাজার হাজার ফুট উপরে ঝুলে আছে। তখন সে কোনোভাবে বক্সগুলো আঁকড়ে ধরে টিকে থাকার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই কিছু লোক এসে তার উপর অ্যাটাক করে বসে। ন্যাথন তাদের একে একে বক্সগুলো থেকে ছিটকে দিয়ে এক লাফে প্লেনের কার্গো কম্পার্টমেন্টে উঠে আসে। কিন্তু ঠিক তখনই প্লেনের ভেতর থেকে একটা লাল গাড়ি তার দিকে ধেয়ে আসে, আর এই ধাক্কায় সে আবারও প্লেন থেকে নিচে পড়ে যেতে থাকে। তবে মাঝ আকাশেই হঠাৎ একটা হাত তাকে ধরে ফেলে। এখন ঠিক কি হচ্ছে এখানে সেটা বুঝতে হলে আমাদের যেতে হবে ১৫ বছর আগে। ছোট্ট ন্যাথন আর তার বড় ভাই স্যাম তখন একটা অনাথ আশ্রমে বড় হচ্ছে। এই দুই ভাই একদিন রাতের বেলায় বেস্টনের একটা মিউজিয়ামে ঢুকে পড়ে একটি ম্যাপ চুরি করতে। কিন্তু এটা কোনো সাধারণ ম্যাপ না, এটা ছিল বিখ্যাত ম্যাজিলিয়ান এক্সপেডিশনের ম্যাপ। এখানে ব্যাপারটা হলো ১৫২৬ সালে পর্তুগিজ এক্সপ্লোরার ফার্দিনান্দ ম্যাজিলিয়ান তার জাহাজ নিয়ে ফিলিপাইনের দিকে যাত্রা করে মশলার দ্বীপগুলো খুঁজে বের করতে। আর সেই অভিযানে তিনি একটা অমূল্য রত্ন ভাণ্ডার খুঁজে পান, যেখানে ছিল প্রচুর পরিমাণে সোনা। তবে দুটো জাহাজে ভরে সেগুলো দেশে নিয়ে যাওয়ার সময় আটলান্টিকে ভয়ঙ্কর এক ঝড়ে জাহাজ দুটো হারিয়ে যায়। ম্যাজিলিয়ান মারা গেলেও তার ক্যাপ্টেন এলকানো আর কিছু ক্রু বেঁচে ফিরে। এরপর ৫০০ বছরে অনেকেই সেই জাহাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউ সফল হয়নি। স্যামও ঠিক এই স্বপ্ন নিয়ে ম্যাপটা চুরি করতে গিয়েছিল, কিন্তু মিউজিয়ামের অ্যালার্ম বেজে উঠলে দুই ভাই ধরা পড়ে যায়। এখন সমস্যাটা হলো স্যাম কিন্তু এর আগেও তিনবার এই ধরনের কাজ করতে গিয়ে ধরা পড়েছে। এখানে আমরা জানতে পারি আসলে তারা দুজনেই বিখ্যাত ট্রেজার হান্টার ফ্রান্সিস ড্রেকের বংশধর, তাই তাদের রক্তেই আছে এই অ্যাডভেঞ্চারের নেশা। স্যাম ভালো করেই জানতো এবার আর তার রেহাই নেই, তাই অনাথ আশ্রম কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করার আগেই সে নিজেই পালিয়ে যায়। তবে যাওয়ার আগে সে ছোট্ট ন্যাথনকে কথা দেয়, আমি আবার ফিরে আসব, আর তার হাতে তুলে দেয় একটা রিং, যেটা ছিল তাদের পূর্বসূরি ফ্রান্সিস ড্রেকের স্মৃতি। এই ঘটনার পর ১৫টা বছর কেটে গেছে। ন্যাথন এখন নিউ ইয়র্কের একটা বারে বারটেন্ডার হিসেবে কাজ করে। তবে বারটেন্ডার হওয়াটা তার পেশার মাত্র একটা দিক, আসল কাজ হলো পকেটমারি। বারে আসা ধনী কাস্টমারদের সাথে গল্প জমিয়ে সে তাদের পকেট থেকে দামি জিনিসপত্র হাতিয়ে নেয়। এভাবেই একদিন সে একটা মেয়ের হাত থেকে দামি ব্রেসলাইট চুরি করে নেয়, আর সেই মেয়েটা কিছু টেরও পায় না। কিন্তু বারে বসে থাকা এক লোক পুরো ব্যাপারটা দেখছিল। সে ন্যাথনের কাছে এসে বলে, এসব ছিচকে চুরি আর কতদিন করবে, এবার বড় কিছুতে হাত দাও। ন্যাথন প্রথমে চুরির কথাটা পুরোপুরি অস্বীকার করে। তখন লোকটি নিজের পরিচয় দেয়, তার নাম ভিক্টর, আর সে ন্যাথনকে একটা বড় কাজে পার্টনার হিসেবে চায়। কিন্তু ন্যাথন তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে বার থেকে বেরিয়ে যেতে বলে। ভিক্টরও তখন বেশি কথা না বাড়িয়ে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু সে বেরিয়ে যাওয়ার পরেই ন্যাথন খেয়াল করে তার পকেটে ব্রেসলেটটা নেই। এর বদলে সেখানে রাখা আছে ভিক্টরের একটা কার্ড। তবে সে নিজেই তো এক পকেটমার, কিন্তু এই ভিক্টর তারই পকেট মারল, আর সে টেরও পেল না। ন্যাথন তখন সেই কার্ডের ঠিকানায় রওনা দেয়। ভিক্টরের বাড়ির বাইরে থাকা সিকিউরিটি গার্ডের পকেট থেকে কৌশলে চাবি চুরি করে সে ভেতরে ঢুকে পড়ে। তবে সেখানে সে দেখে ১৫ বছর আগে দেখা সেই ম্যাপের হুবহু একটা কপি। আসলে ভিক্টর নিজেও একজন ট্রেজার হান্টার, আর সেও অনেক দিন ধরেই সেই গুপ্তধনের জাহাজ খুঁজছে।
এমনকি ন্যাথনের ভাই স্যামের সাথেও তার পরিচয় ছিল। ভিক্টর জানায় ক্যাপ্টেন এলকানোর সমাধিতে একটা গুরুত্বপূর্ণ ক্লু ছিল, আর স্যামই সেই সমাধি খুঁজে বের করেছিল। সেখান থেকেই তারা এলকানোর জার্নাল আর একটা ম্যাপ উদ্ধার করে। কিন্তু কিছুদিন আগেই স্যাম হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়। তাই ভিক্টর বাধ্য হয়ে ন্যাথনের কাছে আসে। তখন ন্যাথনা তাকে জানায় স্যাম তার সাথেও অনেক দিন ধরে যোগাযোগ করেনি। প্রথম সে নিয়মিত পোস্টকার্ড পাঠাতো, কিন্তু আজ অনেক দিন ধরেই তার কোনো খবর নেই। তখন ভিক্টর বলে এই গুপ্তধনের খোঁজ করতে করতে তারা স্যামের খোঁজও পেয়ে যেতে পারে। কিন্তু ন্যাথন এবারও না করে দিয়ে চলে আসে। তবে বাড়ি ফিরে স্যামের পুরনো স্মৃতিগুলো দেখতে দেখতে তার মন পরিবর্তন হয়। সে ভিক্টরকে কল করে দেখা করে। ভিক্টর তাকে বোঝায় এই গুপ্তধন পেতে হলে তাদের একটা চাবি দরকার, যেটা ইতিমধ্যেই তার কাছে আছে। কিন্তু এখানে ন্যাথন বলে একটা চাবি দিয়ে কোনো কাজ হবে না, কারণ প্রাচীন সব গুপ্তধনেই 2 লেয়ারের সিকিউরিটি সিস্টেম থাকতো, তাই তাদের আরও একটা চাবি লাগবে। ভিক্টর তখন জানায় দ্বিতীয় চাবিটা একটা মিউজিয়ামে আছে, যেখানে কিছুদিন বাদেই একটা নিলাম হতে যাচ্ছে। সুতরাং এখন প্ল্যান সিম্পল, ন্যাথন পাওয়ার সাপ্লাই অফ করবে, বাকিটা ভিক্টর সামলাবে। তবে ন্যাথন তখন শর্ত দেয় 50-50 শেয়ার। পর মুহূর্তেই ন্যাথন সেই মিউজিয়াম নিয়ে রিসার্চ শুরু করে। যে চাবিটা তাদের চুরি করতে হবে সেটা আসলে অনেক পুরনো আর বিখ্যাত একটা ক্রুসিফিক্স, যেটা বাকি অ্যান্টিকগুলোর সাথে নিলাম হতে যাচ্ছে। এভাবেই সেই নির্দিষ্ট দিনে ভিক্টর ন্যাথনকে স্যুটটাই পরিয়ে রেডি করে, আর তারা দুজনেই সেই মিউজিয়ামে ঢুকে পড়ে। কিন্তু ঢোকার পরই তারা দেখতে পায় মাফিয়া বিজনেসম্যান সান্তিয়াগো মনকাডাকে। এই লোক অত্যন্ত প্রভাবশালী মনকাডা ফ্যামিলির সন্তান, আর নিলামে আজ পর্যন্ত তার পছন্দের জিনিস অন্য কেউ নিয়ে যেতে পারেনি। তার পাশে দাঁড়িয়ে আছে জো নামের একটা মেয়ে, যে কিনা সান্তিয়াগোর মার্সেনারি টিমের লিডার। জো ভিক্টরের পাশে ন্যাথনকে দেখে হাত নাড়াতে থাকে, আর এখানে ন্যাথন ভাবে মেয়েটা হয়তো তার সাথে ফ্লার্ট করছে। কিন্তু ভিক্টর সাথে সাথেই তাকে সতর্ক করে যে এই মেয়ে খুবই বিপজ্জনক, সরে পড়ো। ন্যাথন চলে যাওয়ার পর জো এসে ভিক্টরকে বলে তুমি আবার এখানে কেন? গতবার যে মারটা খেয়েছিলে সেটা কি মনে নেই? তার মানে এদের মধ্যে আগেও ঝামেলা হয়েছে, আর তারা একে অপরকে খুব ভালো করেই চেনে। তবে নিলামে এবার যা ঘটতে যাচ্ছে সেটা জানলে তোমার চোখ কপালে উঠে যাবে। কিছুক্ষণের মধ্যেই নিলাম শুরু হলে প্ল্যান মোতাবেক ন্যাথন পাওয়ার সাপ্লাই অফ করার জন্য মেইন সুইচ খুঁজতে যায়। কিন্তু সে জানতো না যে জো ইতিমধ্যেই দুজন লোককে তার পেছনে লাগিয়ে দিয়েছে। অন্যদিকে ভিক্টর ব্লুটুথের মাধ্যমে ন্যাথনের সাথে কানেক্টেড থেকে নিলামের আপডেট দিয়ে যাচ্ছে। ক্রসটা যখন নিলামে ওঠে তখন সবার আগে সান্তিয়াগোই বিট করে, কারণ সেও ওই গুপ্তধন খুঁজছে। এদিকে ন্যাথন পাওয়ার সাপ্লাই খুঁজতে গিয়ে সেই দুটো লোকের হাতে ধরা পড়ে যায়, আর তারা তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে মারধর শুরু করে। এদিকে নিলামে ক্রসটা প্রায় সান্তিয়াগোর হাতে চলেই যাচ্ছিল, তাই ভিক্টর বাধ্য হয়ে নিজেই বিট করা শুরু করে। এই মুহূর্তে যেভাবেই হোক তাকে সময় কিনতে হবে। এভাবে বিট করতে করতে দাম $30 মিলিয়ন গিয়ে ঠেকে। অন্যদিকে ন্যাথন সেই লোকগুলোর হাত থেকে বাঁচতে গিয়ে ঝাড়বাতি ধরে ঝুলে পড়ে। ফলে নিলামে তখন চরম গন্ডগোল শুরু হয়। এই ফাঁকে ভিক্টর ড্রেস পাল্টে গার্ডের পোশাক পরে ক্রসের বক্সটা নিয়ে সরে পড়তে শুরু করে, কিন্তু জো হঠাৎ তার গলায় ছুরি ধরে বক্সটা কেড়ে নিতে যায়। তবে ভাগ্যক্রমে 3 জন গার্ড তখন সেখানে চলে আসে, আর ভিক্টর জোকে ফাঁসি দিয়ে বক্সটি নিয়ে পালাতে থাকে, আর জোর সাথে গার্ডদের তুমুল মারামারি লেগে যায়। এদিকে ন্যাথনও ঝাড়বাতি থেকে পড়ে গিয়ে কোনোভাবে গার্ডদের ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। ভিক্টর বক্স নিয়ে গাড়িতে উঠলে দেখে ন্যাথন আগে থেকেই সেখানে বসে আছে। এভাবে তারা দুজন মিলে চাবি চুরি করে পালিয়ে আসে। অতঃপর তারা প্লেনে করে সরাসরি স্পেনের বার্সেলোনায় রওনা দেয়। যাওয়ার পথে এলকানোর জার্নাল পড়ে তারা জানতে পারে বার্সেলোনায় কোনো এক গাছের নিচে গুপ্তধনের কিছু হিন্ট লুকানো আছে। কিন্তু সমস্যা হলো এই শহরে কোটি কোটি গাছ, কোনটায় সেই ক্লু? তাই তারা বার্সেলোনায় পৌঁছে ফ্রেজার নামের একটা মেয়ের সাথে দেখা করে, যে কিনা এই শহরের অলিগলি চেনে। ভিক্টর তাকে আগে থেকেই চিনত, কিন্তু ফ্রেজার সেখানে আসতেই ন্যাথনকে দেখে বলে এই ছেলেটা এখানে কি করছে। এরপর সে এমন ভান করে যেন ন্যাথন একটা দুধের বাচ্চা। তারপর হঠাৎ ভিক্টরকে মিথ্যাবাদী ধাপ্পাবাজ বলে সে উল্টো দিকে হাঁটা দেয়। ভিক্টর তখনই কিছু একটা সন্দেহ করে ন্যাথনকে দ্রুত ব্যাগ চেক করতে বলে, আর ঠিক তার অনুমান মতোই ফ্রেজার ক্রসটা ব্যাগ থেকে চুরি করে নিয়েছে।
এক মুহূর্ত দেরি না করে তারা তার পেছনে ছোটে। অনেকক্ষণ ধরে চলতে থাকে তাদের এই চেজিং, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে ধরতে সক্ষম হয় না। ফ্রেজার যখন তার গাড়িতে উঠে পালানোর জন্য রেডি, ঠিক তখনই ন্যাথান তাকে থামিয়ে বলে এলকানো আসলে কোনো গাছের কথা বলেনি, বরং বার্সেলোনার একটা চার্চের কথা বুঝিয়েছে। এই কথা শুনেই ফ্রেজার একসাথে ট্রেজার হান্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝে গিয়েছিল যে তার দ্বারা একা এই গুপ্তধন উদ্ধার করা সম্ভব না। অতঃপর ন্যাথান তাদেরকে সেই চার্চে নিয়ে যায়, আর সেখানে এলকানোর জার্নালে থাকা গাছটির মতো হুবহু একটা গাছের ছবি দেখতে পায়। তার মানে এটাই সেই চার্চ। এরপর তারা তিনজন একটা বাড়িতে গিয়ে ওঠে। সেখানে ফ্রেজার ভিক্টরকে আলাদা করে বলে, তুমি স্যামের ব্যাপারে ন্যাথানকে সত্যিটা বলছো না কেন? কিন্তু এখানে ঠিক কোন সত্যির কথা সে বলছে তা একটু পরেই জানতে পারবে। এদিকে স্যান্তিয়াগো জানতে পারে তার বাবা কিছু ট্রেজার রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিচ্ছে, তবে সে গিয়ে এর তীব্র বিরোধিতা করে, কিন্তু তার বাবা এতে পাত্তা দেয় না। তার বাবা গাড়িতে উঠলে ছুরি দিয়ে তাকে শেষ করে দেয়। কিন্তু এরপর চার্চের ভেতর যা ঘটে সেটা দেখলেই তুমি বুঝতে পারবে এই গুপ্তধনের সিকিউরিটি আসলে কতটা ভয়ঙ্কর ছিল। ন্যাথান, ভিক্টর আর ফ্রেজার চার্চে ঢুকে পড়ে। ভেতরে ন্যাথান কিছু পোস্টকার্ড দেখতে পায়, যেগুলো হুবহু স্যামের পাঠানো কার্ডগুলোর মতো। আর স্যামের কথা মনে পড়ে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। এখানে এলকানোর জার্নালে একটা ধাঁধা ছিল, তোমার সঙ্গীকে বিশ্বাস করো, একজন যাও স্বর্গের পথে আর অন্যজন যাবে নরকে। এই সূত্র ধরে তারা চার্চের মেঝেতে একটা টাইলসে ক্যাপ্টেন এলকানোর নামে সংক্ষিপ্ত রূপ খুঁজে পায়। টাইলসের চিহ্ন ফলো করে তারা একটা বাটন আবিষ্কার করে, যেটার উপর অ্যাঞ্জেলের চিহ্ন আঁকা, অর্থাৎ স্বর্গের সিম্বল। সেটা প্রেস করার পর ম্যারির মূর্তির পেছনে তারা নরকের সিম্বল খুঁজে পায়। সেটা পুশ করতেই দেয়ালের একটা অংশ ঘুরে যায়। এখন দুটো চাবির গর্ত দেখতে পেয়ে তারা চাবি দুটো ঢোকায়, কিন্তু বাম থেকে ডানে ঘোরাতেই তাদের দিকে ধেয়ে আসে অনেকগুলো তীর। অল্পের জন্য বেঁচে যায় তারা। ভুল বুঝতে পেরে বিপরীত দিকে ঘোরালে একটা টানেল খুলে যায়। ধাঁধা অনুসারে দুজন সঙ্গী দুদিকে যাওয়ার কথা, তাই ফ্রেজার ন্যাথানের সাথে টানেলে আর ভিক্টর চার্চের উপরতলায় যায়। তবে ঢোকার আগে ন্যাথান চুপচাপ ভিক্টরের ফোনে একটা ট্র্যাকার অন করে দেয়, যাতে ভিক্টর তাদের মুভমেন্ট ট্র্যাক করতে পারে। এখানে একটু থামো, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিও দেখছো তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটিতে এই ধরনের থ্রিলার এবং অ্যাডভেঞ্চার মুভি এক্সপ্লেনেশন প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও মিস না হয়ে যায়। যাই হোক, ন্যাথান আর ফ্রেজার টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা বাড়ি এসে পড়ে, আর এই বারটির নাম ইনফার্নো, মানে নরক। তার মানে ক্যাপ্টেন এলকানো হয়তো এই জায়গাটির কথাই বলেছিল। সেখানে আসতেই ন্যাথান টের পায় দুজন লোক তাকে ফলো করছে, ওই মিউজিয়ামেও যারা তাকে অ্যাটাক করেছিল। জোর নির্দেশেই তারা এখানেও তাকে ট্র্যাক করছে। তাদের থেকে লুকানোর জন্য ন্যাথান ফ্রেজারকে নিয়ে ড্যান্স শুরু করে। ড্যান্স করতে করতে তারা পাশের দেয়ালে একটা সিক্রেট দরজা আবিষ্কার করে। তখন তারা বারে ছোটখাটো একটা আগুন লাগিয়ে গন্ডগোল সৃষ্টি করে। এই ফাঁকে ফ্রেজার সেই দরজায় চাবি লাগিয়ে সেটিকে খুলে ফেলে, আর ন্যাথনও একজন লোককে ছিটকে দিয়ে ভেতরে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই তারা আরেকটা টানেলে এসে পড়ে, যেখানে তাদের মাথার উপর আরেকটি লক। তবে সেটাতে চাবি দিয়ে ঘোরাতেই উপরতলার ফাউন্টেনের সব পানি এসে টানেলে জমা হতে শুরু করে। তার মানে বেরোতে না পারলে তারা ডুবে মারা যাবে। তৎক্ষণাৎ তারা ভিক্টরকে ব্লুটুথে জানায়। ভিক্টর তখন তার সামনে আরেকটা সিক্রেট দরজা দেখতে পায়, কিন্তু সেটা কাঁচ দিয়ে সিল করা। তাই সেটিকে সে চেয়ার তুলে ভাঙার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জো এসে তার উপর হামলা করে বসে। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে ফাইটিং চলতে থাকে, আর ওদিকে টানেলে পানি ক্রমাগত বাড়তে থাকে। ন্যাথান আর ফ্রেজার প্রায় মরতেই বসেছিল, তবে শেষ মুহূর্তে ভিক্টর জোকে তুলে নিয়ে সেই কাচের উপর আছড়ে ফেলে। কাচ ভেঙে গেলে সে লকে চাবি ঢুকিয়ে ঘোরায়, আর টানেলের ওপর থেকে একটা ম্যানহোলের ঢাকনা খুলে যায়। ন্যাথান ফ্রেজারকে নিয়ে কোনোভাবে বেরিয়ে আসে। অতঃপর আরও কিছু দূর গিয়ে তারা আরেকটা দরজা পায়, কিন্তু এবার তাদের চাবি ফিট হচ্ছিল না। তখন ভিক্টর বাইরে একটা ফলকে দুটো চাবি মেলানোর চিহ্ন দেখে বুঝতে পারে দুটো চাবি একসাথে ঢোকাতে হবে। তাই সে গ্রিলের ভেতর দিয়ে তার কাছে থাকা চাবিটি নিচে ফেলে দেয়, আর ন্যাথান দুটো চাবি একসাথে লকে ঢুকিয়ে ঘোরাতেই দরজা খুলে যায়। এভাবেই অবশেষে দরজা পেরিয়ে তারা একটা পুরনো স্টোর রুমে ঢোকে,
সেখানে বিশাল আকৃতির কিছু পাত্র রাখা ছিল এবং সবাই ভেবেই নেয় যে গুপ্তধন হয়তো এগুলোর ভেতরেই। তাই ফ্রেজার ন্যাথনের কাঁধে উঠে দেখতে থাকে, কিন্তু একই ভেতরে সির্ফ লবণ ছাড়া আর কিছুই নেই। পাত্রগুলো নাড়াচাড়ায় ফেটে গেলে পুরো ঘরে লবণ ছড়িয়ে পড়ে। তবে ন্যাথন সেই লবণের মধ্য থেকে একটা ম্যাপ খুঁজে পায়, যেটাতে গুপ্তধনের আসল ঠিকানার সম্পূর্ণ রোড ম্যাপ আঁকা ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্রেজার তার দিকে পিস্তল তাক করে ম্যাপটা দাবি করে। সে ন্যাথনকে বলে ভিক্টর তোমাকে স্যামের ব্যাপারে সত্যিটা বলেনি। ন্যাথন সত্যিটা জানতে চাইলে ফ্রেজার তাকে এক খুশিতে অজ্ঞান করে ম্যাপ নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ভিক্টর এসে ন্যাথনের জ্ঞান ফিরায়। ন্যাথন তখন সত্যি জানতে চাইলে ভিক্টর তা বলতে বাধ্য হয়। আসল ঘটনা হলো স্যাম নিজ থেকে যোগাযোগ বন্ধ করেনি। তারা দুজন মিলে ক্যাপ্টেন এলকানোর সমাধি থেকে জার্নাল উদ্ধার করেছিল, কিন্তু সেখানে হঠাৎ জো তার দলবল নিয়ে এসে গুলি চালায়। স্যাম গুলি খেয়ে পড়ে যায় আর ভিক্টর কোনোভাবে পালিয়ে আসে। এখন স্যাম বেঁচে আছে কিনা সেটা ভিক্টর জানে না। সে ভেবেছিল স্যাম হয়তো শেষ কোনো ক্লু ন্যাথনকে জানিয়েছে, আর এই জন্যেই সে তাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছে। এই কথা শুনে ন্যাথনের মন পুরোপুরি ভেঙে পড়ে। একবার ভাবো, তোমার ভাই হয়তো মারা গেছে, আর যে লোক তোমাকে সাহায্যের নাম করে এনেছে সে পুরোটাই মিথ্যা বলেছে। ন্যাথন তৎক্ষণাৎ ভিক্টরকে মিথ্যাবাদী আর লোভী বলে সব সম্পর্ক ছিন্ন করে, কিন্তু এরপর যা ঘটে সেটা পুরো গেমটাই পাল্টে দেয়। এদিকে জো স্যান্তিয়াগোকে জানায় চাবিগুলো এখন ফ্রেজারের কাছে আছে, কিন্তু তাকে ধরার আগেই ফ্রেজার নিজেই স্যান্তিয়াগোর কাছে হাজির হয়। আসলে স্যান্তিয়াগো অনেক আগেই তাকে হায়ার করেছিল, আর এখন থেকে ফ্রেজারই এই অপারেশন লিড করবে। অন্যদিকে ভিক্টর আবারও ন্যাথনের কাছে যায়। সে বলে জো তোমার ভাইকে মেরেছে, তাই তোমার প্রতিশোধ নেওয়া উচিত। তবে ন্যাথন সাফ বলে দেয় সে আর ভিক্টরের কথায় চলবে না। তবে নিজের ভাইয়ের অধরা স্বপ্ন পূরণ করতে সে আপাতত তাকে পার্টনার রাখবে, কিন্তু এই সব কিছু শেষে যে যার যার পথে। এভাবে তাদের মধ্যে একটা ডিল হয়। তারা দুজন স্যান্তিয়াগোর উপর নজর রাখতে শুরু করে। ফ্রেজার সেই ম্যাপ নিয়ে স্যান্তিয়াগোকে সবকিছু বোঝায়। ম্যাপ অনুসারে ফিলিপাইনের কাছাকাছি কোনো দ্বীপেই এই গুপ্তধন আছে, তাই এই কার্গো প্লেন নিয়ে তাদের ফিলিপাইনে যেতে হবে। প্ল্যান মোতাবেক তারা সেই প্লেন নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে জো হঠাৎ স্যান্তিয়াগোর গলায় ছুরি চালিয়ে তাকে মেরে ফেলে। আসলে এই গুপ্তধনের ওপর তার নিজেরই লোভ ছিল। এবার সে ফ্রেজারকেও খুঁজতে থাকে, কিন্তু ফ্রেজার প্লেনের একটা কোণে লুকিয়ে পড়ে। জো তার লোকেদের নিয়ে ফ্রেজারকে খুঁজতে গেলে স্যান্তিয়াগোর গাড়ির ডিকি থেকে বেরিয়ে আসে ভিক্টর আর ন্যাথন। তারা আসলে আগে থেকে গাড়িতে লুকিয়েছিল। তারা বেরিয়ে এসেই সেই ম্যাপটা নিয়ে নেয়, আর স্যান্তিয়াগোর লাশও দেখতে পায়। তবে হঠাৎ জো আর তার সঙ্গীদের দেখে তারা একপাশে লুকিয়ে পড়ে। ভিক্টর তখন প্যারাশুট নিয়ে প্লেন থেকে জাম্প করতে চায়, কিন্তু ন্যাথন সে তার ভাইয়ের খুনিকে দেখে রাগ সামলাতে পারে না। সে সরাসরি জোর সামনে গিয়ে বলে তুমি কি আমার ভাইকে মেরেছ? এই কথা শুনে জো তার লোকেদের আদেশ দেয় ন্যাথনকে শেষ করে দিতে, আর ভিক্টর তখন প্যারাশুট নিয়ে জাম্প করে, কিন্তু ন্যাথন কার্গো বক্সগুলোর রশি খুলে দেয়, আর সব বক্স একে একে প্লেন থেকে বাইরে ছিটকে পড়ে। এতে জোর কয়েকজন লোকও প্লেন থেকে নিচে পড়ে যায়। বাকিরা ন্যাথনের উপর গুলি করতে থাকলে সে ব্যালেন্স হারিয়ে বাইরে ছিটকে পড়ে, তবে সে ঝুলন্ত একটা বক্স আঁকড়ে ধরে বেঁচে যায়। ঠিক এই দৃশ্যগুলোই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। জোর লোকেরা বক্সে বক্সে ঝুলে ন্যাথনকে মারতে আসে, কিন্তু ন্যাথন তাদের একে একে ফেলে দিয়ে প্লেনে উঠে আসে। কিন্তু ঠিক তখনই ফ্রেজার স্যান্তিয়াগোর গাড়ি নিয়ে উড়ন্ত প্লেন থেকে জাম্প করে। এই গাড়িটার ধাক্কায় ন্যাথনও নিচে পড়ে যেতে থাকে, তবে গাড়ির উপর গিয়ে পড়লে ফ্রেজার তাকে টেনে তোলে। এরপর তারা গাড়ি থেকে জাম্প করে একটা কার্গো বক্সের প্যারাশুট ধরে সমুদ্রে ল্যান্ড করে। বক্সের উপর বসে ভাসতে ভাসতে ফ্রেজার বলে আমি তোমাকে সরি বলবো না, কারণ এখানে আমরা সবাই কেউ কারো চেয়ে কম খারাপ না। ন্যাথন মুচকি হেসে বলে সে অন্তত ভিক্টরের মতো না, কিন্তু আসল গুপ্তধন এখনো খুঁজে পাওয়া বাকি। এরপর ভাসতে ভাসতে তারা একটা দ্বীপ দেখতে পায়। দ্বীপে উঠে ন্যাথন ভিক্টরের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকার ব্যবস্থা করে। এই কার্ড সে অনেক আগেই ভিক্টরের পকেট থেকে চুরি করে রেখেছিল। তুমি কি ধরতে পারছো? এই ছেলে কিন্তু সব সময় একটা না একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখে। এরপর রাতে সে স্যামের পাঠানো পোস্ট কার্ডগুলো নিয়ে বসে। ভিক্টর বলেছিল স্যাম একটা লাস্ট ক্লু জানত, হয়তো এই কার্ডগুলোর মধ্যেই সেটা লুকানো আছে।
কিন্তু সারা রাত ধরে পড়েও সে সেখানে কিছুই খুঁজে পায় না। ফ্রেজারও হাল ছেড়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ন্যাথন তখনও জেগে। হঠাৎ একটা পোস্টকার্ডের লেখায় তার চোখ আটকে যায়। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা তুমি দেখোনি। তার মানে এই কার্ডে কি এমন কিছু আছে যা চোখে দেখা যায় না? ন্যাথন একটা মোমবাতি কার্ডের পেছনে ধরে, আর সাথে সাথে ইনভিজিবল কালিতে লেখা কিছু অক্ষর ভেসে ওঠে। সেটাই ছিল সরাসরি গুপ্তধনের লোকেশন। ন্যাথন তৎক্ষণাৎ লোকেশনটা একটা কাগজে লিখে টেবিলে রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফ্রেজার আগে উঠে কাগজটা দেখতে পায়, তবে সে সেটা নিয়েই পালিয়ে যায় এবং ন্যাথনের উদ্দেশ্যে সে একটা চিঠি রেখে যায়, যেখানে লেখা ছিল, বিশ্বাস মানুষকে দুর্বল করে তোলে, কখনো কাউকে বিশ্বাস করো না। কিন্তু ব্যাপারটা হলো, ন্যাথন কিন্তু নিজেই এই কথাটা ভালোভাবে মনে রেখেছিল। ওই কাগজে সে ইচ্ছে করেই একটা ভুল লোকেশন লিখে রেখেছিল, আর ফ্রেজার সেই ভুল ডিরেকশনেই রওনা দিয়েছে এবং ন্যাথন এবার সঠিক লোকেশনের দিকে যাত্রা শুরু করে। সে বোট চালিয়ে সেই লোকেশনে পৌঁছায়, যেটা ছিল সমুদ্রের পাড়ে থাকা একটা গুহা। গুহার ভেতর ঢুকে সাঁতরে সে একটা শুকনো জায়গায় এসে পৌঁছায়, আর সেখানে সে যা দেখতে পায় তাতে তার নিঃশ্বাস থেমে যায়। 1526 সালে হারিয়ে যাওয়া সেই বিখ্যাত দুটো জাহাজ। সেই সময় স্রোতের টানে এগুলো এই গুহায় এসে আটকে ছিল। অতঃপর ন্যাথন মই পেয়ে জাহাজে ওঠে, আর সেখানে অনেকগুলো ড্রাম দেখতে পায়। তবে তখনই হঠাৎ তার সামনে হাজির হয় ভিক্টর। ন্যাথন কিন্তু খুব একটা অবাক হয় না, কারণ সে জানত ভিক্টর ফোনের ট্র্যাকার ব্যবহার করে ঠিকই তাকে খুঁজে বের করবে। কিন্তু সমস্যা হলো, ড্রামগুলোতে শুধু মশলা দেখা যাচ্ছে। ন্যাথন তখন বলে, এই ড্রামগুলোতে দুটো ঢাকনা আছে। মাঝের ঢাকনার ওপর মশলা রেখে উপরে আরেকটা ঢাকনা দেওয়া হতো, যাতে বাইরের মানুষ সাধারণ মশলা ড্রাম মনে করে। তার কথা মতোই দুটো ঢাকনা সরানোর পর ভেতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণে সোনা। ভিক্টর আনন্দে প্রায় লাফিয়ে ওঠে, কিন্তু ন্যাথন শান্তভাবে বলে, এসব আর তার কাছে কোনো অর্থ রাখে না। সে সের্ফ তার ভাইয়ের অসম্পূর্ণ স্বপ্নটা পূরণ করতে চেয়েছিল। কিন্তু তখনই দূর থেকে জো আর তার সঙ্গীরা আসতে দেখে তারা জাহাজের সিক্রেট চেম্বারে লুকিয়ে পড়ে। জো তার লোকেদের নিয়ে জাহাজ তল্লাশি করতে থাকে, কিন্তু তাদের খোঁজে না পেয়ে সে আরেকটা প্ল্যান করে। তারা দুটো হেলিকপ্টারের সাথে জাহাজ দুটো বেঁধে সেগুলো গুহা থেকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। এই কাণ্ড দেখে ন্যাথন আর ভিক্টর চেম্বার থেকে বেরিয়ে আসে। ভিক্টর তখন কিছু সোনা ব্যাগে ভরে নেয়, কারণ জাহাজগুলো যে কোনো মুহূর্তেই ক্র্যাশ করতে পারে। এরপর তারা জোর সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তাদের মধ্যে তুমুল ফাইট। ভিক্টর একটা হেলিকপ্টারের ককপিটে উঠে পাইলটদের ছিটকি দিয়ে নিজেই চালাতে শুরু করে। জো দূর থেকে এসব কিছু দেখে তাদের ফলো করতে থাকে। তার লোকেরা দড়ি আর তীরের সাহায্যে দ্বিতীয় জাহাজে উঠে পড়ে, আর ন্যাথনের সাথে আবার ফাইট শুরু হয়। ভিক্টর হেলিকপ্টার উড়িয়ে একটা পাথুরে দ্বীপের উপর দিয়ে নিয়ে যায় এবং উঁচু পাহাড়ের ডিবিগুলোর মাঝ দিয়ে বেশ বিপজ্জনকভাবে চালাতে থাকে। তবে এক পর্যায়ে দুটো হেলিকপ্টার কাছাকাছি আসলে জাহাজ একবার সমুদ্রে আছড়ে পড়ে। তবে ভিক্টর সর্বশক্তি দিয়ে আবার তা তুলে আনে। জো সামনে থেকে অ্যাটাক করতে আসলে ন্যাথন তখন এক দারুণ আইডিয়া বের করে। জাহাজে থাকা 500 বছর পুরনো কামান দিয়ে ক্যানন বল ফায়ার করে। এই গোলায় জোর হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজ সমেত একটা ডিবিতে ক্র্যাশ করে। সোনা সমেত সেই জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে জো লাফিয়ে দ্বিতীয় জাহাজে উঠে পড়ে। সে চিৎকার করে বলে, আমি যদি কিছু না পাই তবে তোমরাও পাবে না। তারপর সে জাহাজের অ্যাঙ্কার পানিতে ড্রপ করে দেয়, আর জাহাজ হেলিকপ্টার সহ আটকে যায়। মুহূর্তেই জো ন্যাথনের উপর ঝাঁপিয়ে পড়ে। ন্যাথন বাঁচতে রশি ধরে হেলিকপ্টারের দিকে উঠতে থাকে, জো তার পিছনে পেছনে। আর তখনই ভিক্টর একটা কাজ করে, যেটা সে কখনো করবে বলে মনে হয়নি। সে নিজের স্বর্ণভর্তি ব্যাগটা জোর মাথায় মেরে দেয়। সোনার মায়া ত্যাগ করে ভিক্টর। জো এই আঘাতে নিচে পড়ে যায়। ভিক্টর হাত বাড়িয়ে ন্যাথনকে হেলিকপ্টারে তুলে নেয়। তবে ঠিক তখনই জাহাজের দড়িটি খুলে যায়, আর বিশাল জাহাজটা সোজা জোর মাথার উপর গিয়ে পড়ে। তার কি পরিণতি হয় সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। ভিক্টর আর ন্যাথন বেঁচে গেলেও সোনা ভর্তি জাহাজ সমুদ্রে ডুবে যায়। ফিলিপাইনের নেভি ছুটে আসায় তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তো শেষ পর্যন্ত গুপ্তধনের এত কাছে এসেও তারা সেটা নিজেদের করে নিতে পারেনি। তবে ন্যাথন পকেটে করে বেশ কিছু সোনা নিয়ে এসেছিল, যেটা বিক্রি করে তারা ভালো অঙ্কের টাকা তো পাবেই। আর পুরোপুরি খালি হাতে ফেরে একমাত্র ফ্রেজার,
সে নিচ থেকে বোট চালিয়ে যাওয়ার সময় দুজনকে গালিগালাজ করতে থাকে, কারণ ন্যাথন তাকে কৌশলে বোকা বানিয়েছে। তবে মুভির একদম শেষ মুহূর্তে আমরা দেখি স্যাম আসলে মারা যায়নি, সে কোনো এক অজানা জেলে বন্দী। আর সেখান থেকে সে তার ভাইকে একটা পোস্টকার্ড পাঠায়, হয়তো ভবিষ্যতে তাদের আবারও দেখা হবে। এদিকে কিছুদিন পর ন্যাথন একজন লোকের সাথে দেখা করে একটা পূর্ণ ম্যাপ নিতে। তবে লোকটা তার রিং নিয়েও ম্যাপ দেয় না, উল্টো হুমকি দিতে থাকে। ঠিক তখনই ভিক্টর এসে পিস্তল দেখিয়ে রিং আর ম্যাপ দুটোই আদায় করে নেয় এবং তারা পালানোর জন্য রেডি হচ্ছিল। কিন্তু হঠাৎ কেউ একজন এসে তাদের থামায়, আর তাকে দেখে তারা দুজনেই থমকে যায়। তো এই ছিল আনচার্টেড মুভির গল্প। এখানে পুরো মুভিটা আসলে একটাই কথা বলে, এমন একটা দুনিয়া যেখানে সবাই সবাইকে ঠকাচ্ছে, সেখানে সত্যিকারের বিশ্বাস খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় গুপ্তধন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের কাছে এটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।